আমরা যখন প্রশ্বাস গ্রহণ করি আর নিঃশ্বাস ত্যাগ করি তখন আমরা দেখেছি যে আমাদের বক্ষ গহ্বর বা বক্ষপিঞ্জর একটু ফুলে ওঠে, তাই না? সাথে সাথে শুধু যে ফুলে ওঠে এমন না, একটু উপরের দিকে উঠে যায়। যদি আমরা একটু আড়াআড়ি তাকাই তাহলে দেখব, দেখো দেখো একটু নিচের দিকে নেমে যাচ্ছে, আবার কি হচ্ছে, একটু উপরের দিকে উঠে যাচ্ছে না? দেখো, যখন ভেতরে বাতাস প্রবেশ করে তখন আমরা যখন প্রশ্বাস নিই তখন কি ফুলে ওঠে, আবার যখন নিঃশ্বাস ত্যাগ করি তখন আস্তে আস্তে কি আবার নিচের দিকে নামে, চেপে যায়। তাহলে এই দুইটা কাজ যেহেতু আমাদের বক্ষ গহ্বরের সংকোচন প্রসারণ হয়, তাহলে নিশ্চয়ই এখানে পেশি জড়িত আছে, তাই না? কারণ আমাদের বক্ষ গহ্বরের এই সংকোচন প্রসারণের জন্য কে কাজ করবে? পেশি কাজ করবে। এবং প্রশ্ন হচ্ছে কোন কোন পেশি? তো যে পেশিগুলো আমাদের শ্বাস প্রশ্বাসে কাজ করে সেই পেশিগুলোকে আমরা কি বলতে পারি? রেসপিরেটরি মাসেল বা শ্বাস প্রশ্বাস এর কাজ সম্পন্নকারী পেশি। এরা কয়জন আছে দেখো তো? তোমাদের কি মনে পড়ে এই পেশিটার কথা, যেটা নিচের দিকে থাকে? তোমরা 9-10-এ ছোটবেলায় পড়ছো যে আমাদের এই যে বক্ষ গহ্বর, একটা কাজ করি আমি এখানে, এই দেখো এখান থেকে এটা উঠাই দিই। দেখো, এই বক্ষ গহ্বর আর উদর গহ্বর মানে পেট আর বুক, এই দুইটা পার্থক্যকারী পর্দাটার নাম কি? ডায়াফ্রাম। তাহলে আমাদের একটা এই শ্বাস প্রশ্বাসের পেশির মধ্যে একটা হচ্ছে ডায়াফ্রাম, আর সেকেন্ড যে পেশিটা সেই পেশিটা হচ্ছে, দেখো এই পেশিটার নাম আমি এখান থেকে একবারে দেখাবো। তো প্রথমে যদি আমরা এখানে দেখি যে নর্মালি এটা হচ্ছে পরশুকা, এটাকে আমরা কি বলি? পরশুকা। দেখা যাচ্ছে এই কালারটা, দেখতে পাচ্ছ সবাই? পরশুকা। পরশুকার ইংলিশ নাম হচ্ছে রিব। ইংলিশ নাম কি? রিব। তো আরেকটা ইংলিশ হচ্ছে, আরেকটা নাম হচ্ছে এর কোস্টো। আরেকটা নাম কি? কোস্টো। তাহলে এটা একটা পরশুকা, এটা একটা পরশুকা, এটা একটা পরশুকা। দেখো তো, দুই পরশুকার মাঝে এখানে কি আছে? পেশি আছে না? তাহলে এই পেশির নাম কি হবে? দুইটার মাঝে যে পেশি, তাহলে এদের নাম হবে হচ্ছে দুইটার মাঝে। তার মানে ইন্টার মানে কি? আমরা পড়ছি দুইয়ের মাঝে। আর কোস্টো থেকে এর অ্যাডজেক্টিভ কি হবে? কোস্টাল। তাহলে এই পেশিটার নাম কি হবে? ইন্টার কোস্টাল পেশি। ক্লিয়ার? তাহলে আরেকটা পেশি আমাদের এই চেস্ট মুভমেন্টে হেল্প করে, তার নাম কি? ইন্টারকোস্টাল পেশি। তাহলে কয়টা পেশি পাইলাম আমরা? দুইটা, ডায়াফ্রাম আর হচ্ছে ইন্টারকোস্টাল পেশি। ওকে, এখন এই ইন্টারকোস্টাল পেশি যখন সংকুচিত হয় তখন আমাদের এই বক্ষগহ্বরটা একটু উপরের দিকে উঠে যায়, মানে সামনে পেছনে যে ব্যাসটা এটা বেড়ে যায়। আচ্ছা, এটা আমি এই ব্যাস বৃদ্ধির পয়েন্টটাতে আসতেছি। তো দেখো, যদি আমরা এখানে দেখি কখন কি ঘটবে, এটা ফার্স্টে আমাদেরকে বুঝতে হবে। দেখো, তো প্রথমত এই ছবির দিকে খেয়াল করব, আর পাশে আমি দরকার হয় এখানে লিখে আঁকাই দিচ্ছি। দেখো, দেখো তো এই ডায়াফ্রামটাও কি উপরের দিকে উঠতেছে নিচের দিকে নামতেছে না? এই ডায়াফ্রামও উপরের দিকে ওঠে নিচের দিকে নামে। তাহলে ঘটনাটা আসলে কি ঘটে? যদি আমরা একটা বিষয় এখানে দেখি যে ধরো এটা হচ্ছে আমাদের বক্ষ গহ্বর আর উদর গহ্বর পৃথককারী সেই বিখ্যাত পর্দা, এটার নাম কি? ডায়াফ্রাম। এই ডায়াফ্রাম যদি এমন হয় যে এই বরাবর আছে, ধরো ডায়াফ্রামটা এই বরাবর আছে, আর উপরের দিকে উঠলে এই উপরে এখানে উঠে যায়, তাহলে খেয়াল করো এখানে আমার মনে হয় সবচেয়ে বেস্ট কালার হচ্ছে এটা, কিন্তু ওকে দেখো এমন কেন হচ্ছে? ওকে দেখো, সবাই খেয়াল করো। তো ডায়াফ্রামের ক্ষেত্রে, আমি শুধু ডায়াফ্রাম না, যে কোনো ক্ষেত্রে মনে করো একটা সুতা বা দড়ি, এরকম করে একটা দড়ি রাখছি,
আর আরেকটা দড়ি রাখছি আমরা এরকম করে। কোন দড়িটার দৈর্ঘ্য বেশি হবে? এটার দৈর্ঘ্য কি বেশি, আর এটার দৈর্ঘ্য কি কম। তাহলে আমরা লিখতে পারি এটার দৈর্ঘ্য হচ্ছে কম, আর এটার দৈর্ঘ্য কি বেশি। তাহলে আমাকে বলো তো, কে প্রসারিত? যার দৈর্ঘ্য বেশি সে কি অবস্থায় আছে? প্রসারিত। আর যার দৈর্ঘ্য কম সে কি অবস্থায় আছে? সংকুচিত। এটুকু কি আমরা বলতে পারি? তাহলে বলতো, ডায়াফ্রাম যখন নিচে এই জায়গাটাতে, তখন ডায়াফ্রাম কেমন আছে? তখন ডায়াফ্রাম কি অবস্থায় আছে? সংকুচিত। আর ডায়াফ্রাম যখন উপরে উঠে যাবে, এখানে যখন সে থাকবে, তখন এই অবস্থায় সে কি থাকবে? প্রসারিত। ওকে, তাহলে সংকুচিত থেকে যদি ডায়াফ্রাম প্রসারিত হয় তখন উপরের দিকে উঠে যায়। তাহলে ডায়াফ্রাম সংকুচিত হইলে কোন দিকে নেমে যাবে? নিচের দিকে নেমে যায়। এটুকু কি সবার কাছে ক্লিয়ার? তাহলে ডায়াফ্রাম সংকুচিত হলে নিচের দিকে নেমে যাবে, আর ডায়াফ্রাম প্রসারিত হলে উপরের দিকে উঠে যাবে। স্বাভাবিক অবস্থায় সবাই কেমন থাকে? প্রসারিত থাকে। কেমন থাকে? প্রসারিত। আর যদি এমন হয় যে প্রসারিত অবস্থা থেকে সে সংকুচিত হয়ে গেছে, তখন সে কি হবে? নিচের দিকে নেমে যাবে। খেয়াল করো। তাহলে উপরে যেটা আমরা আঁকছি, ধরো উপরে আমি এটা এই কালারেই আঁকি, এটা হচ্ছে প্রসারিত অবস্থা। আর নিচে আমরা কি আঁকছি দেখো, উপরে এটা ছিল হচ্ছে প্রসারিত অবস্থা, এখন আর এটা হচ্ছে প্রসারিত অবস্থা, আর নিচে কি অবস্থা থাকবে? এটা সংকুচিত অবস্থা। এটা হচ্ছে সংকুচিত অবস্থা, আর এটা হচ্ছে প্রসারিত অবস্থা। তাহলে খেয়াল করো, ডায়াফ্রাম যখন সংকুচিত তখন কোন দিকে নেমে গেছে? নিচের দিকে। এখন এই ঘটনাগুলো দিয়ে আসলে আমাদের কি বুঝতে হবে? আমাদের যে বক্ষ গহ্বর আছে বা বক্ষ পিঞ্জর, সেখানে কি কি ঘটনা ঘটবে সেটা একটু দেখো। এখানে আবার সে আগের মতো ঝামেলা তৈরি হয়ে গেল। এখন সবাই এখানে চলে আসো। আমাদের বক্ষ গহ্বরে আসলে কি কি আছে এটা একটু আমাদের শিখে নিতে হবে। এই বক্ষপিঞ্জরে দুই ধরনের ব্যাস থাকে। এই সাইড বাই সাইড যে ব্যাস, এটাকে আমরা বলি হচ্ছে অনুপ্রস্থ ব্যাস। কি বলা হয়? অনুপ্রস্থ ব্যাস। আর উপর নিচে যে ব্যাস, এটাকে কি বলা হয়? অনুদৈর্ঘ্য ব্যাস। তাহলে খেয়াল করো, উপর নিচে এই পুরা লম্বালম্বি ব্যাসটাকে কি বলা হয়? অনুদৈর্ঘ্য ব্যাস। আর আড়াআড়ি এটা হচ্ছে অনুপ্রস্থ ব্যাস। এখন আমরা দেখছি যে আমাদের বক্ষ গহ্বরে নিচের দিকে কে ছিল? ডায়াফ্রাম। এই ডায়াফ্রাম যখন সংকুচিত অবস্থায় থাকবে তখন নিচের দিকে নেমে যাবে, আর প্রসারিত হলে উপরের দিকে উঠে যাবে। দেখো তো, তাহলে তোমরা বলো, এই নিচে যে সংকুচিত অবস্থায় আছে, যখন সে প্রসারিত হয়ে উপরের দিকে উঠে যায়, তখন অনুদৈর্ঘ্য ব্যাসটা কি হবে? কমে যাবে নাকি বেড়ে যাবে? দেখো, সংকুচিত অবস্থায় নিচে ছিল, তো উপরে উঠে গেল, তখন ব্যাস কোথায় নেমে আসবে? এখান থেকে এইটুকু হয়ে যাবে না? তখন অনুদৈর্ঘ্য ব্যাসটা কি হবে? কমে যাবে। বুঝতে পারছো? তাহলে ডায়াফ্রাম প্রসারিত হলে অনুদৈর্ঘ্য ব্যাস কমে যায়। সহজ কথা, সংকুচিত হইলে কি হয় এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। তাহলে ডায়াফ্রাম সংকুচিত হইলে কি কমে যাবে? অনুদৈর্ঘ্য ব্যাস কমে যাবে। ঠিক আছে? সরি, কমে যাবে বলতেছি, কি হবে? বেড়ে যাবে। অনুদৈর্ঘ্য ব্যাস কি হবে? বেড়ে যাবে। নিচের দিকে নেমে যাচ্ছে, যখন সংকুচিত হবে তখন কি হবে? এই এক্সট্রা এইটুকু বেড়ে গেল। ঠিক আছে? অনুদৈর্ঘ্য ব্যাস। আবার দেখো, যখন আমাদের ইন্টারকোস্টাল পেশি সংকুচিত হয় তখন কি হয়?
তখন এই সাইড বাই সাইড এটা হচ্ছে এই বরাবর চলে আসে, তাহলে তখন কি হবে, অনুপ্রস্থ ব্যাসও কি হবে, বেড়ে যাবে। তাহলে ইন্টারকোস্টাল পেশি যখন সংকুচিত হয় তখন কোন ব্যাস বাড়বে, অনুপ্রস্থ ব্যাস। কারণ এই বরাবর আসলে কারা আছে, এই কোন পেশিগুলো আছে, একটু আগে আমরা দেখলাম কোন পেশি, ইন্টারকোস্টাল পেশি। তাহলে দুইটা বিষয় আমাদের কাছে এখন ক্লিয়ার। এখন এটা আমাদের শিটে কোথায় লেখা আছে আমরা এগুলো মার্ক করব, দেখো। তাহলে প্রথম কথা হচ্ছে ডায়াফ্রাম সংকুচিত হইলে অনুদৈর্ঘ্য ব্যাস কি হবে, বৃদ্ধি পায়। তাহলে এটা আমাদের ফার্স্ট পয়েন্ট, যে ডায়াফ্রাম সংকুচিত হলে অনুদৈর্ঘ্য ব্যাস বৃদ্ধি পায়। আর ইন্টারকোস্টাল পেশি সংকুচিত হইলে কি হবে, অনুপ্রস্থ ব্যাস বৃদ্ধি পাবে। তাহলে ডায়াফ্রাম সংকুচিত হলে অনুদৈর্ঘ্য ব্যাস বৃদ্ধি পায়, আর ইন্টারকোস্টাল পেশি সংকুচিত হলে কি হবে, অনুপ্রস্থ ব্যাস বৃদ্ধি পাবে। এখন অনুদৈর্ঘ্য ব্যাস এবং অনুপ্রস্থ ব্যাস এই দুইটা ব্যাস যদি কখনো বৃদ্ধি পায়, তাহলে দুই সাইডে মানে এই উপর নিচ এখানেও বৃদ্ধি পাচ্ছে, আবার সাইড বাই সাইড আড়াআড়ি এটাও বৃদ্ধি পাচ্ছে। টোটাল কিসের আয়তন বৃদ্ধি পাচ্ছে, বক্ষগহ্বরের আয়তন। তাহলে আমরা এটিকে বলতে পারি যে যখন দুইটা ব্যাসই বৃদ্ধি পাবে তখন আমাদের কি বৃদ্ধি পাবে, বক্ষগহ্বরের আয়তন বৃদ্ধি পাবে। ওকে, সবাই কি এটুকু বুঝছি? তাহলে বক্ষগহ্বরের আয়তন যদি বৃদ্ধি পায়, দেখো কোনো কিছুর সাথে আয়তনের সম্পর্ক কি, আয়তনের সাথে চাপের সম্পর্ক কি, আয়তন যদি বাড়ে তখন চাপ কি হয়ে যাবে, কমে যাবে। আমরা জানি যে আয়তনের সাথে, দেখো আমি কোনো এক জায়গায় লিখছি, চাপের সাথে আয়তন কেমন, ব্যস্তানুপাতিক। তার মানে আমাদের ভেতরের বক্ষগহ্বরের চাপ কখন বাড়বে, যদি আয়তন কমে। আর আয়তন যদি কোনো সময় বেড়ে যায় তখন চাপ কি হবে, কমে যাবে। এখন দেখো চাপ কমলে সুবিধা কি, আমাদের বায়ুমণ্ডলের উপরে একটা চাপ আছে না, তো বায়ুমণ্ডল আমাদের উপরে একটা চাপ দিচ্ছে, মানে বাতাসের একটা চাপ আছে। এই চাপ আর আমাদের বক্ষগহ্বরের ভেতরে বাতাসের একটা চাপ আছে। তো বাতাসের চাপ দুই জায়গায় দুই রকম, একটা হচ্ছে বক্ষগহ্বরের ভেতরে, একটা হচ্ছে বায়ুমণ্ডলে। যদি এমন হয় এই বায়ুমণ্ডলের বাতাসের চাপটা মানে পরিবেশের বাতাসের চাপটা বেশি, ভেতরে কম, তাহলে কি হবে বলতো, বেশি থেকে কমের দিকে যাবে। তার মানে পরিবেশ থেকে বাতাসটা কোথায় যাবে, ভেতরে যাবে, মানে ফুসফুসে যাবে। বুঝতে পারছো? তাহলে যখন আমাদের বক্ষগহ্বরের ভেতরে বাতাসের চাপ কম, বাইরে বাতাসের চাপ বেশি, তখন বাইরে থেকে বাতাস ভেতরে প্রবেশ করবে। ঠিক আছে, ক্লিয়ার? সবাই কি বুঝছি? আচ্ছা, এবার দেখো যদি এমন হয়, তুমি জাস্ট চিন্তা করো যদি উল্টা হয়, যদি ভেতরে বাতাসের চাপ বেশি থাকে, বাইরের পরিবেশে যদি বাতাসের চাপ কম থাকে, তাহলে কি হবে, ভেতর থেকে বাতাস বের হয়ে বাইরের পরিবেশে আসবে। ক্লিয়ার? তাহলে চাপের সাথে, বক্ষগহ্বরের চাপের সাথে বায়ুমণ্ডল বা বাতাসের বা পরিবেশের চাপের সম্পর্ক কি আমরা বুঝতে পারছি? চাপ যদি ভেতরে বেশি থাকে, বাইরে কম, ভেতর থেকে বাতাস বের হয়ে বাইরে যাবে। আবার যদি এমন হয় চাপ ভেতরে কম, বাইরে বেশি, তো বাইরে থেকে বাতাসটা ভেতরে প্রবেশ করবে। আর বাইরে থেকে বাতাস যখন ভেতরে প্রবেশ করে তখন তাকে আমরা কি বলি, খেয়াল করো সুন্দর করে, আমি এখানে লিখছি যে বক্ষগহ্বরের আয়তন বৃদ্ধি পেলে চাপ কি হবে, কমবে। আর তখন পরিবেশ থেকে ফুসফুসে বাতাস প্রবেশ করবে। আর তখন কি সংগঠিত হবে, কারণ আমরা কি গ্রহণ করি, প্রশ্বাস। তাহলে সহজ কথা, পরিবেশ থেকে যখন ফুসফুসে বাতাস প্রবেশ করে এটা কোন প্রক্রিয়া হয়, প্রশ্বাস হয়। ক্লিয়ার? যে প্রশ্বাস কীভাবে হয় আমরা বুঝতে পারছি। তাহলে আমরা কিন্তু উপরের দুইটা এখনো পড়ি নাই, আমরা এখান থেকে শুরু করছি। তাহলে বলো সবাই, ডায়াফ্রাম সংকুচিত হইলে কি বেড়ে যাবে, নিচের দিকে নামে, তার মানে অনুদৈর্ঘ্য ব্যাস বাড়বে। ইন্টারকোস্টাল পেশি সংকুচিত হইলে কি বৃদ্ধি পাবে, সামনে পেছনে ব্যাস বেড়ে যাবে, মানে কি অনুপ্রস্থ ব্যাস বেড়ে যাবে। ক্লিয়ার? সব যখন বেড়ে যাবে তখন বক্ষগহ্বরের আয়তন কি হবে, বেড়ে যাবে। আর আয়তন যখন বেড়ে যাবে তখন চাপ কি হবে, কমে যাবে। আর ভেতরে চাপ কম, বাইরে চাপ বেশি, তো কি হবে, বাইরে থেকে বাতাস ভেতরে প্রবেশ করবে। এটাকে আমরা কি বলি, প্রশ্বাস। ক্লিয়ার? আচ্ছা, এবার শোনো, প্রশ্ন হচ্ছে স্যার আমরা যে প্রশ্বাস করব, আমাদের মস্তিষ্কে প্রশ্বাস নিঃশ্বাস সহ আরও অনেক কাজ করার জন্য স্পেসিফিক অংশ আছে। এখন আমার কথা কি বুঝতে পারতেছো? আমার মানে কথাটা আমি নিজে শুনতে পাচ্ছি না, মনে হচ্ছে মানে কান নাক সব আটকে আছে। ঠিক আছে, এখন দেখো প্রশ্বাস কেন্দ্র, প্রশ্ন হচ্ছে আমাদের মস্তিষ্কে প্রশ্বাস ঘটায় যে কেন্দ্র তার নাম কি, প্রশ্বাস কেন্দ্র। ঠিক আছে, মাথায় রাখো, বুঝতে হবে না, শোনো। এখন প্রশ্ন হচ্ছে স্যার আমরা এই যে প্রশ্বাসটা ঘটালাম, এই প্রশ্বাস ঘটানোর জন্য
কোন পেশিকে সংকুচিত হওয়া লাগছে? ডায়াফ্রামকে সংকুচিত হওয়া লাগছে। এখন মনে রাখবা, আমাদের দেহে যত পেশি আছে সব পেশি সেখানে সিগন্যাল না পাঠানো পর্যন্ত কেউ সংকুচিত হয় না। তার মানে পেশিকে সংকুচিত করার জন্য কি পাঠাইতে হয়? সিগন্যাল। আর সিগন্যাল পাঠাইতে হবে কিসের সাহায্যে? স্নায়ুর সাহায্যে। কিসের সাহায্যে? তাহলে দেখো, ডায়াফ্রাম সংকুচিত তখনই হবে যখন কোনো একটা স্নায়ু ডায়াফ্রামকে গিয়ে বলবে, ডায়াফ্রাম তুমি সংকুচিত হও। বুঝতে পারছো? তাহলে ডায়াফ্রাম কখন সংকুচিত হবে? যখন কোনো স্নায়ু ডায়াফ্রামকে গিয়ে বলবে সংকুচিত হতে। বুঝতে পারছো? এখন প্রশ্ন হচ্ছে, তাহলে ডায়াফ্রামে মস্তিষ্কের এই প্রশ্বাস কেন্দ্র থেকে কোন স্নায়ু যায়, নামটা আগে আমাদের জানতে হবে। দেখো, উচ্চারণ করো তো সবাই, কি নাম এটার? ফ্রেনিক স্নায়ু। কি নাম? দেখো, ডায়াফ্রাম। ডায়াফ্রাম, এই ফ্রাম থেকে কোন স্নায়ু হবে? ফ্রেনিক। ফ্রাম থেকে কোন স্নায়ু হবে? ফ্রেনিক। তাহলে ডায়াফ্রাম থেকে কোন স্নায়ু? মাথায় রাখো, তাহলে ডায়াফ্রামে সিগন্যাল পাঠায় কোন স্নায়ু? অ্যান্সার কি হবে? ফ্রেনিক স্নায়ু। ওকে, লেখো, মার্ক করো এগুলা। তাহলে ডায়াফ্রামে সিগন্যাল পাঠায় কোন স্নায়ু? ফ্রেনিক স্নায়ু। আচ্ছা, এবার আসো, তাহলে স্যার ইন্টারকোস্টাল পেশিতেও তো সিগন্যাল পাঠানো লাগবে, তাই না? তাহলে ওখানে একটা স্নায়ু থাকবে, সেই স্নায়ুর নাম কি হবে? দেখো, ইন্টারকোস্টাল পেশিতে যে স্নায়ু সিগন্যাল পাঠায় তার নাম কি? তার নামটা একদম সহজ, ইন্টারকোস্টাল স্নায়ু। তাহলে ইন্টারকোস্টাল পেশিতে সিগন্যাল নিয়ে যাবে কে? বলো সবাই, ইন্টারকোস্টাল স্নায়ু। আর ডায়াফ্রামে সিগন্যাল নিয়ে যাবে কে? ফ্রেনিক স্নায়ু। কিভাবে নামের সাথে কিভাবে মিল আছে? ফ্রাম থেকে কি হবে? ফ্রেনিক। ওকে, গুড। এবার আসো, তাহলে এই যে সিগন্যালটা নিয়ে যাওয়ার পরে ডায়াফ্রাম সংকুচিত হবে, অনুদৈর্ঘ্য ব্যাস বাড়বে। ইন্টারকোস্টাল স্নায়ু সিগন্যালটা নিয়ে যাওয়ার পরে ইন্টারকোস্টাল পেশি সংকুচিত হবে, অনুপ্রস্থ ব্যাস বাড়বে। তো আলটিমেটলি কি সংগঠিত হবে বলো তো? প্রশ্বাস। দ্যাট মিনস এই পুরো প্রসেসটা ব্রেনের যে অংশ করবে সেটা আসলে কোন কেন্দ্র? প্রশ্বাস কেন্দ্র। যেহেতু প্রশ্বাস সংগঠিত হচ্ছে, এন্ড অফ দ্য প্রসেস, তাহলে এটা আসলে কোন কেন্দ্রের কাজ? তাহলে বলতো, এই ফ্রেনিক স্নায়ুকে উদ্দীপনা যোগাবে কে? উদ্দীপ্ত করবে কে? প্রশ্বাস কেন্দ্র। ইন্টারকোস্টাল স্নায়ুকে উদ্দীপ্ত করবে কে? প্রশ্বাস কেন্দ্র। ক্লিয়ার? তাহলে এখন সিম্পলি মাথায় রাখো, এখানে কিন্তু অনেক প্রসেস, আমি স্টেপ বাই স্টেপ বোঝাবো। হ্যাঁ, তো প্রথমে আসো, তাহলে এবার আমাদের প্রশ্বাসটা বোঝা হয়ে গেল। তাহলে সবাই এবার উপর শুরু থেকে চিন্তা করো তো। মনে করো প্রশ্বাস করতে হবে, তখন কোন কোন কেন্দ্র অ্যাক্টিভ হবে? প্রশ্বাস কেন্দ্র। সে কি করবে? ফ্রেনিক স্নায়ুকে উদ্দীপ্ত করবে, ডায়াফ্রামকে সংকুচিত করবে। ইন্টারকোস্টাল স্নায়ুকে উদ্দীপ্ত করবে, ইন্টারকোস্টাল পেশিকে সংকুচিত করবে। দুইটাই যখন সংকুচিত হবে তখন অনুদৈর্ঘ্য এবং অনুপ্রস্থ ব্যাস বেড়ে যাবে, বাহুগহ্বরের আয়তন বেড়ে যাবে। আয়তন বাড়লে চাপ কমে যাবে, ভেতরে চাপ কম, বাইরে চাপ বেশি, বাইরে থেকে বাতাস ভেতরে প্রবেশ করবে। কি সংগঠিত হবে? প্রশ্বাস। ক্লিয়ার? এবার আসো, আমি যদি তোমাকে বলি নিঃশ্বাস সংগঠিত হওয়ার প্রক্রিয়াটা, তুমি জাস্ট সিম্পলিফাই করো তো। উল্টা না? ঠিক কি হবে? উল্টা হবে। তুমি আগে স্নায়ু টিনায়ুর কাহিনী বাদ দাও, আগে তুমি আমার এইখান থেকে শুরু করো। আগে বলো যে হচ্ছে, খেয়াল করো, এই পার্টটুকু খেয়াল করো। ডায়াফ্রাম পেশি কি হতে হবে? ডায়াফ্রামকে প্রসারিত হতে হবে। ইন্টারকোস্টাল পেশি কি হবে? প্রসারিত। তখন অনুদৈর্ঘ্য ব্যাস কি হবে? হ্রাস পাবে। অনুপ্রস্থ ব্যাসও কি হবে? যখন দুইটাই হ্রাস পাবে তখন আয়তন কি হবে? আর আয়তন যদি ভেতরে কমে যায়, ভেতরে তখন চাপ কি হবে? বৃদ্ধি পাবে। আর চাপ বৃদ্ধি পাইলে ভেতরে চাপ বেশি, বাইরে চাপ কম, ভেতর থেকে বাতাস বাইরে বের হয়ে আসবে। তাহলে কি সংগঠিত হবে? নিঃশ্বাস। তাহলে আমরা যদি একটা পারি, বাকিটা আমরা এমনি লিখতে পারবো না? আচ্ছা, তো নিঃশ্বাস প্রক্রিয়াটা সংগঠিত হয়ে গেল। তার মানে এখন আমাদের প্রশ্ন হচ্ছে, স্যার তাহলে এই শুরুটা কিভাবে হবে? মানে ফ্রেনিক স্নায়ুকে প্রসারিত করবে কে? কোন মানে সরি, ডায়াফ্রামকে প্রসারিত করবে কে? দেখছো, মানে অসুস্থ থাকলে হয় কি, আমি একটার পর একটা সিকোয়েন্স তো ব্রেনের মধ্যে রয়েছে, কিন্তু ধরো যে অনেক সময় দেখি অনেকগুলো সিকোয়েন্স তো পরপর আমি বলতে থাকি, হয়ে যায় অনেক। আর এই সময় কি হয়, পরের লাইন কোনটা বলতেছি, এটা কেমন হয় যে হচ্ছে ধরো বলতেছি, বলা হয়ে যাচ্ছে, এরপরে মাথাটি আর এটা তো এরকমভাবে বলতে হতো, ঘটনাটা এরকম, এই জন্য ক্লাসে এরকম হয়ে যায়। তো ডায়াফ্রাম পেশি প্রসারিত হতে হবে। তো সহজ কথা, ডায়াফ্রামকে যদি প্রসারিত করতে হয়, তাহলে তোমাদেরকে আমি যে এক্সপ্লেনেশন দিচ্ছিলাম এটাও ঠিকমতো হয়নি, এটা কেন আসলে এলোমেলো হচ্ছিল। এক্সপ্লেনেশনটা হচ্ছে, আমরা যখন ধরো তুমি পরীক্ষার খাতায় কোনো কিছু লিখতেছ, তুমি যদি গভীরভাবে মনোযোগ দাও,
তোমার কিন্তু আগামী 4-5টা লাইন ব্রেনের মধ্যে থাকবে, 5-7টা লাইন কিন্তু থাকবে যে এরপরে এটা আমি লিখবো। বাট যদি তুমি মনোযোগী না হও লেখার মধ্যে, পরের লাইন লিখতে মনে করা লাগবে, পরের লাইন লিখতে আবার মনে করা লাগবে, তোমার টাইম যাবে, তাই না? এটা হয় না আমাদের ব্রেনে, কি পরপর সব লিখে দেয় না? তুমি কি এমন করো পরীক্ষার সময় কি স্টপ প্রতি এক লাইন লিখে ভাবো আবার আরেক লাইন লিখো? না, কিন্তু মনোযোগ বলো বা ফোকাস থাকলে তখন এরকম হয়। তো এই জন্য আমি যখন বলতেছিলাম যে ফিনিক্স স্নায়ু, বলবো যে ডায়াফ্রামকে কে প্রসারিত করে, ফিনিক্স স্নায়ু কি করবে, সানা বলে বলছি ফিনিক্স স্নায়ুকে কে প্রসারিত করে, এই হচ্ছে ঘটনা। যাই হোক, তো দেখো যেটা বলছি আমরা, তাহলে এর উল্টা কাজ, অর্থাৎ ডায়াফ্রাম তখন কি হবে, প্রসারিত হবে। এখন আমি একটু আগে তোমাদেরকে বলছি, একটা লাইন তোমরা লিখেও রাখতে পারো, সেটা হচ্ছে সকল মানে আমাদের স্নায়ুগুলা পেশিকে শুধুমাত্র সংকুচিত হতেই সিগন্যাল পাঠাইতে পারে, মানে সংকুচিত হওয়ার জন্য সিগন্যাল পাঠাতে পারে। কখনোই কোনো স্নায়ু, আগে আমি শেষ করি, কখনোই কোনো স্নায়ু পেশিকে গিয়ে বলতে পারে না যে তুমি এখন প্রসারিত হও। তাহলে পেশি প্রসারিত কেমনে হয়? যখন সে সংকুচিত হওয়া যে বলা, এই সিগন্যালটা যখন সে স্টপ করে দিবে, অফ করে দিবে, তখনই পেশি কী হবে, আগের মতো আবার প্রসারিত হয়ে যাবে। তার মানে যতক্ষণ একটা স্নায়ু একটা পেশিকে বলে সংকুচিত হতে, পেশি ততক্ষণই সংকুচিত হয়। বোঝা গেছে? তাহলে একটা পেশি কতক্ষণ সংকুচিত হবে? যতক্ষণ সিগন্যালটা তার কাছে থাকবে। বুঝছি? সিগন্যাল যখন বন্ধ হয়ে যাবে তখন সেই পেশি কি আর সংকুচিত হবে? মানে ধরো এটা একটা পেশি, জাস্ট ইমাজিন একটা পেশি, আমি এখানে বোঝালাম, ধরো যে ডায়াফ্রাম হোক বা সামথিং, ধরো এটা একটা ডায়াফ্রাম। তো এখন এটা হচ্ছে ধরো মস্তিষ্কের অংশ, কি পচা মস্তিষ্ক আঁকছি আমি, এটাও ভালো হয়নি, দেখো। তো এখান থেকে একটা স্নায়ু এখানে সিগন্যালটা পাঠালো, তো যতক্ষণ সিগন্যাল আসবে ততক্ষণ এটা কি অবস্থায় থাকবে? কারণ সিগন্যালগুলো শুধুমাত্র কি বলতে পারে এসে, যে সংকুচিত হও, সংকুচিত থাকো। যখন সিগন্যাল অফ, তখন কি হবে, প্রসারিত হয়ে যাবে। তার মানে কাউকে বলতে হয় না আরেকটা করে সিগন্যাল পাঠায় যে পেশি তুমি এখন প্রসারিত হও, মানে পেশিকে সংকুচিত হইতে বলাটাকে থামাই দিলেই পেশি কি হয়ে যাবে, প্রসারিত হয়ে যাবে। কনসেপ্ট কি ক্লিয়ার? আচ্ছা, এখন শোনো, এটা তো খুব বাজে হচ্ছে ক্লাসটা, মানে ইসের জন্য না, এই যে এটা আনোয়ার কাশি হচ্ছে, অসুস্থতার জন্য এগুলো হচ্ছে খুব, মানে দেখো ফ্রেনিক্স স্নায়ুর উদ্দীপনা থাকে না। আমি যে কথাটা বললাম যে ডায়াফ্রাম প্রসারিত কখন হবে, যখন ফ্রেনিক্স স্নায়ুর উদ্দীপনা থাকে না। তুমি জাস্ট এর সাথে মিলাবা, আমরা পড়ছিলাম ফ্রেনিক্স স্নায়ু যখন উদ্দীপ্ত হয় তখন ডায়াফ্রাম সংকুচিত হয়, আর ফ্রেনিক্স স্নায়ু যখন উদ্দীপনা থাকে না তখন সে কি হয়ে যাবে, এমনি এমনি প্রসারিত হয়ে যাবে। বোঝা গেছে? তাহলে এই লাইনটা সবাই মার্ক করো। আর ইন্টারকোস্টাল স্নায়ু যখন উদ্দীপনা থাকে না তখন কি হবে, ইন্টারকোস্টাল স্নায়ু প্রসারিত হবে। তাহলে আমাদের কি প্রসেসটা ক্লিয়ার? যে ফ্রেনিক্স স্নায়ু যখন উদ্দীপনা থাকে না তখন ডায়াফ্রাম প্রসারিত হবে, আর ইন্টারকোস্টাল স্নায়ু যখন উদ্দীপনা থাকে না তখন কি হবে, ইন্টারকোস্টাল পেশি প্রসারিত হবে। এখন এই প্রসারিত হওয়ার কারণে আলটিমেটলি কোন প্রক্রিয়াটা ঘটবে? প্রসারিত থাকবে, ব্যাসগুলো হ্রাস পাবে, আয়তন হ্রাস পাবে, চাপ বৃদ্ধি পাবে, ফুসফুস থেকে বাতাস বাইরে যাবে। এটা কোন প্রক্রিয়া? নিঃশ্বাস। তাহলে কি সংগঠিত হবে? নিঃশ্বাস। তাহলে এখানে কি সংগঠিত হয়? নিঃশ্বাস সংগঠিত হয়। ওকে, তাহলে বলতো এটা কোন কেন্দ্র এই কাজটা করবে? নিঃশ্বাস কেন্দ্র। বোঝা গেছে? তার মানে এইখানে প্রশ্বাস কেন্দ্র হচ্ছে প্রশ্বাস ঘটাবে, আর নিঃশ্বাস ঘটাবে কোন কেন্দ্র? নিঃশ্বাস কেন্দ্র। কিন্তু মজার বিষয় হচ্ছে নিঃশ্বাস কেন্দ্র তো নিঃশ্বাস করবে, মনে করো তুমি প্রশ্বাস নেওয়া শুরু করছো, নিচ্ছ, হঠাৎ করে নিঃশ্বাস কেন্দ্রের মনে হলো যে এখন নিঃশ্বাস করা উচিত। ঘটনাটা কি এরকম? নিঃশ্বাস কেন্দ্র বুঝবে কিভাবে যে তোমাকে এখন নিঃশ্বাস করতে হবে, তাই না? এটা বিষয় আছে না? আচ্ছা, তাহলে এখন তোমাদের মাথায় প্রশ্ন আসবে, স্যার প্রশ্বাস হতে হতে নিঃশ্বাস কেন্দ্র বুঝবে কিভাবে যে তার এখন নিঃশ্বাস শুরু করা লাগবে? হ্যাঁ, এক্স্যাক্টলি এটাই বলতেছি, যে ও একটা ভালো কথা বলছে যে যখন মেলা প্রসারিত হয়ে যায়, ও কি বলছে, নর্মাল ভাষায় বলছে যে মেলা প্রসারিত হয়ে যাবে তখন, তখন নিঃশ্বাস কেন্দ্র কাজ করবে। আসলে আমি একটু বুঝাই দিই, এখানে এটা আমি লিখিনি কারণ এত কিছু লিখে আসলে শেষ করা যায় না। তোমরা পরীক্ষার হলে সিকোয়েন্স দুটাকে লিখতে পারবা, বাকিগুলো আমি বুঝাই দিচ্ছি তোমাদের। দেখো এটাও বোঝা দরকার, বুঝলে অনেক কিছু ক্লিয়ার হবে। আমরা নিচে এখানে আমি একটা ছবি আঁকাই দিচ্ছি, দেখো
খেয়াল করো, এটা হচ্ছে আমাদের সেই ট্রাকিয়া আর কি, এটা ব্রোঙ্কাস, ঠিক আছে। তো দেখো, যখন আমাদের এই ব্রোঙ্কাসের গায়ে এরকম ফোঁটা ফোঁটা কিছু রিসিপ্টর থাকে, এদেরকে আমরা বলি হচ্ছে স্ট্রেচ রিসিপ্টর। স্ট্রেস না, কিন্তু স্ট্রেস না, ওই যে স্নায়বিক চাপ না, স্ট্রেচ, প্রসারিত, প্রসারণ রিসিপ্টর। রিসিভ যারা করো ওদেরকে আমরা কি বলি? রিসিপ্টর। একটা জিনিস খেয়াল করো, যখন ভেতরে প্রশ্বাস হবে তখন ভেতরে কি বাতাস প্রবেশ করবে না? শ্বাসনালী, মনে করে অ্যালভিওলাসগুলো ফুলে গেল, এখন অ্যালভিওলাসের তো ফোলার একটা মাত্রা আছে, অ্যালভিওলাসগুলো ফোলার একটা মাত্রা আছে, মানে অ্যালভিওলাস ফুলে তো ফাইটে যাবে না, যাবে? অ্যালভিওলাসে যখন বাতাস দিয়ে পূর্ণ হয়ে যাবে তখন অ্যালভিওলাস, আমরা এখানে যে জিনিসটা দেখছিলাম, যদি আমরা এখানে দেখি, এখানে তো আসলে অ্যালভিওলার, দেখো অ্যালভিওলাসগুলো যখন এই যে ফুলে উঠবে, এরপরে কি সে যদি আর কি ফুলে উঠতে পারবে? সর্বোচ্চ ফুলে ওঠার পরে বাতাস যদি ভেতরে প্রবেশ করতে থাকে তখন অ্যালভিওলাস ফুলে উঠলে কি এখানে যে যে অ্যালভিওলার নালীগুলো আছে সেগুলো ফুলে উঠবে না? তাহলে এই অ্যালভিওলার নালীগুলো ফুলে উঠলে কি ব্রোঙ্কাসগুলো ফুলে উঠবে না? উঠবে কি না? বুঝতে পারছো? ছোট ছোট ব্রোঙ্কিওল ফুলে উঠবে, যেখান থেকে ব্রোঙ্কাসগুলো ফুলে উঠবে। তার মানে অ্যালভিওলাসে যখন অনেক বেশি বাতাস চলে যাবে তখন এই যে ব্রোঙ্কাসগুলো আছে, এই ব্রোঙ্কাসগুলো সবাই কি হবে? ফুলে উঠবে। ধরো এই ব্রোঙ্কাসটা, এর সাইজ ছিল এরকম, এখন এর সাইজ হয়ে গেল হচ্ছে এত মোটা হয়ে গেল। ধরো আগে ছিল, আমি নর্মালি আঁকাই, আগে এইটুকু ছিল, এখন কি হয়ে গেল? মোটা হয়ে গেছে না? তাহলে আমাকে বলো তো, এইখানে যে স্ট্রেস রিসিপ্টরটা, সেই স্ট্রেস রিসিপ্টরটাও কি হবে? আগের চেয়ে আরও বেশি বড় হয়ে যাবে না? মানে জিনিসটা কিভাবে চিন্তা করবা, একটা নর্মাল বেলুন চুপসানো অবস্থায় আছে, তুমি সেই বেলুনে একটা ফোঁটা দিলা কলম দিয়ে, যদি তুমি বেলুনটাকে ফুলাও, ওই ফোঁটাটা কি হয়ে যাবে? বড় হয়ে যাবে না? সেমভাবে এই স্ট্রেস রিসিপ্টরটা এই ব্রোঙ্কাসের গায়ে লাগানো থাকে। স্ট্রেস রিসিপ্টর যখন আমার প্রশ্বাস ভেতরে যাওয়ার কারণে বাতাস বেশি হয়ে গেছে, ব্রোঙ্কাস ফুলে উঠছে, তো ব্রোঙ্কাস যখন প্রসারিত হয় তখন কে প্রসারিত হবে? স্ট্রেস রিসিপ্টর। তাহলে এইখানে সহজ কথা হচ্ছে, প্রশ্বাস যখন হবে, মানে ব্রোঙ্কাস যখন ফুলে উঠবে, মানে এত কিছু লেখা লাগে না, ব্রোঙ্কাস যখন ফুলে উঠবে বেশি, তখন স্ট্রেস রিসিপ্টর কি হবে বলেন তো? প্রসারিত হবে। আর স্ট্রেস রিসিপ্টর প্রসারিত হলে, এই স্ট্রেস রিসিপ্টর হচ্ছে উদ্দীপ্ত হবে। এটা কি হবে? প্রসারিত হলে উদ্দীপ্ত হবে, মানে স্ট্রেস রিসিপ্টর একটা সিগন্যাল তৈরি করবে। তো এই স্ট্রেস রিসিপ্টর যদি সিগন্যাল তৈরি করে, সে উদ্দীপ্ত হয়ে কোথায় সিগন্যালটা পাঠাবে জানো? দেখো তো, যখন আমার প্রসারণ বেশি হয়ে যাচ্ছে, প্রশ্বাস বেশি হয়ে যাচ্ছে, তখন কি করা উচিত? নিঃশ্বাস। তাহলে এই স্ট্রেস রিসিপ্টর উদ্দীপ্ত হয়ে এসে কোন কেন্দ্রে সিগন্যাল পাঠাবে? নিঃশ্বাস কেন্দ্রে। কেন? যে নিঃশ্বাস কেন্দ্র, তুমি এখনই নিঃশ্বাস শুরু করো, নাহলে আমরা ফেটে যাবো, তাই না? তাহলে স্ট্রেস রিসিপ্টর কি করবে? কোথায় সিগন্যাল পাঠাবে বলো? নিঃশ্বাস কেন্দ্রে। কি বলে পাঠাবে? যে এখনই নিঃশ্বাস শুরু করতে, নাহলে ওরা কি হবে? ফেটে যাবে না? আরও যদি বাতাস প্রবেশ করতে থাকে তাহলে কি হবে? তোমার অ্যালভিওলাস এগুলো সব ফেটে যাবে না? তাহলে নিঃশ্বাস কেন্দ্রে পাঠাইছে। এখন নিঃশ্বাস কেন্দ্রের কাজ কি? নিঃশ্বাস করা, তাই না? দেখো নিঃশ্বাস কেন্দ্র কীভাবে কাজটা করে, ফ্রেনিক স্নায়ুর উদ্দীপনাটা বন্ধ করে আর ইন্টারকোস্টাল স্নায়ুর উদ্দীপনা বন্ধ করে। এখন প্রশ্ন হচ্ছে, স্যার এই স্নায়ুর উদ্দীপনাগুলো পাঠাচ্ছিল কোন কেন্দ্র? প্রশ্বাস কেন্দ্র। নিঃশ্বাস কেন্দ্র নিজে কিন্তু কিছু করতে পারে না, ও সিগন্যালটা নিয়ে প্রশ্বাস কেন্দ্রের কাছে যায়, যে প্রশ্বাস কেন্দ্র এখনই তুমি এই দুইজনের সিগন্যাল অফ করো। তাহলে প্রশ্বাস কেন্দ্রকে সে কি পাঠায়, কি করতে বলে? সিগন্যাল অফ করতে বলে। নিঃশ্বাস কেন্দ্র প্রশ্বাস কেন্দ্রকে কি বলে? এই দুইটা সিগন্যাল অফ করতে বলে। আর সিগন্যাল যখন অফ করতে বলে, তখন এরা যখন সিগন্যাল অফ করে তখনই পরের কাজ দুটো হয়, মানে ইন্টারকোস্টাল স্নায়ুর সিগন্যাল অফ হয়, ফ্রেনিক স্নায়ুর সিগন্যাল অফ হয়। বুঝতে পারছো? তার মানে কিভাবে ঘটনাটা ঘটে? নিঃশ্বাস কেন্দ্র নিঃশ্বাস করবে, কিন্তু কোনো দায়িত্ব কি তার হাতে আছে? তার হাতে একটাই কাজ, সে প্রশ্বাস কেন্দ্রকে গিয়ে বলে যে তুমি এখন ওই সিগন্যাল দুইটা অফ করো।
আর সিগন্যাল অফ করলে পরে যত কাজ হবে, এই যে সিগন্যাল অফ করার পরে যত কাজ হবে সেই কাজগুলো হয়ে কি ঘটবে? নিঃশ্বাস সংগঠিত হবে। বোঝা গেছে? তাহলে কি আমরা এটুকু বুঝছি যে কখন নিঃশ্বাস সংগঠিত হওয়াটা শুরু হবে? যখন স্ট্রেস রিসেপ্টরটা উদ্দীপ্ত হবে। ওকে, আমরা বুঝতে পারছি নিঃশ্বাস কখন শুরু হবে। তাহলে এখন তোমাদের মনে পরের প্রশ্ন কি আসবে বলো তো? নিঃশ্বাস শুরু হওয়া বুঝলা, প্রশ্বাস আমরা শুরু করছিলাম, কিন্তু প্রশ্বাস কেন শুরু হয়? এই যে নিঃশ্বাস মনে করো চলতেই আছে, তুমি ছাড়তেই আছো, একটু পরে আবার কি প্রশ্বাস নেওয়া লাগবে না? প্রশ্বাস কেন হবে? আমরা দেখছি নিঃশ্বাস তো এই স্ট্রেস রিসেপ্টর বড় হয়ে গেছে, ওই সব যাতে ফেটে না যায় এই জন্য নিঃশ্বাস হবে। এখন নিঃশ্বাস কি চলতেই থাকবে? আবার প্রশ্বাস হওয়া লাগবে না? প্রশ্বাস যে শুরু হবে এটা প্রশ্বাস কেন্দ্র কেমনে বুঝবে বলো এবার? কোশ্চেন আসতে পারে না মাথায়? প্রশ্বাস কেন শুরু হচ্ছে? প্রশ্বাস কেন্দ্র কখন বুঝবে যে এখন প্রশ্বাস করা লাগবে? এখন আমরা বুঝবো যে কেন প্রশ্বাস কেন্দ্র প্রশ্বাসের কাজটা করবে। চলো তাহলে পরেরটুকু আমরা দেখি। প্রথম কথা হচ্ছে, আমাদের যখন নিঃশ্বাস হবে তো তার আগে দেখো আমাদের 3টা উপাদান, আমাদের মানে রক্তের ভেতরে 3টা উপাদান থাকে যারা এই কাজগুলো করে। কোন 3টা উপাদান স্যার? সবাই এখানে একটা কাজ করো, কার্বন ডাইঅক্সাইড লিখে একটা গোল্লা দাও, H+ লিখে একটা গোল্লা দাও, আর অক্সিজেন লিখে একটা গোল্লা দাও। এই 3টা কেমিক্যালের উপরে, এবং এই 3টা কেমিক্যাল রক্তের মধ্যে কিভাবে আছে তার উপরে ডিপেন্ড করে। কার্বন ডাইঅক্সাইড, H+ এবং অক্সিজেন। দেখো এখন আমি তোমাকে বোঝাই দিচ্ছি যে এই 3জনের মধ্যে 2জন হচ্ছে বন্ধু, একজন হচ্ছে একজনের শত্রু। এখন বলো কোন 2জন শত্রু? তুমি তো বুঝতেই পারতেছো, কে কে বলো? যদি কখনো রক্তে কার্বন ডাইঅক্সাইড বেড়ে যায় তার মানে কি কমে যাবে? অক্সিজেন। আর অক্সিজেন কমে যাওয়া মানে কি বেড়ে যাওয়া? কার্বন ডাইঅক্সাইড। উল্টা উল্টা, আর কার্বন ডাইঅক্সাইড কমে যাওয়া মানে অক্সিজেন বেড়ে যাওয়া। বোঝা গেছে? এখন আসো, কার্বন ডাইঅক্সাইডের সাথে বন্ধু কার জানো? কার্বন ডাইঅক্সাইড কার বন্ধু? H+ এর। মানে কার্বন ডাইঅক্সাইড বাড়লে আমাদের রক্তে অটোমেটিক্যালি কে বাড়ে? কেন বাড়ে স্যার একটু বোঝাই দেন। তোমরা লেখো, কার্বন ডাইঅক্সাইড প্লাস পানি, মানে কার্বন ডাইঅক্সাইড বাড়লে রক্তরসের পানির সাথে বিক্রিয়া করে। বিক্রিয়া করে কি উৎপন্ন করে? H2CO3। অ্যাসিডের নাম কি? কার্বনিক অ্যাসিড। এটা এমন একটা অ্যাসিড, এটা হচ্ছে খুব স্বল্প স্থায়ী, দ্রুত ভেঙে যাবে, ইনস্ট্যান্ট ভেঙে যায়। ভেঙে কি উৎপন্ন হয়? H+ এবং HCO3-। তাহলে দেখো তো, কার্বন ডাইঅক্সাইড আলটিমেটলি কাকে তৈরি করতেছে? H+ কে। তার মানে কার্বন ডাইঅক্সাইড যখন বৃদ্ধি পাচ্ছে তখন আমার কে বৃদ্ধি পাবে? H+। বুঝতে পারছো? তার মানে যখন আমাদের রক্তে কার্বন ডাইঅক্সাইড বৃদ্ধি পাবে সাথে সাথে আর কে বৃদ্ধি পাবে? H+ বৃদ্ধি পাবে। ওকে, তাহলে আমরা সবাই উপরে এই শীটের উপরে এই লাইনটা লিখে রাখি, দেখছো? আচ্ছা, এখন আমাকে বলো, যদি নিঃশ্বাস চলতে থাকে তাহলে কার্বন ডাইঅক্সাইড সব বাইরে ত্যাগ হয়ে যাবে না? তাহলে তখন কার পরিমাণ কমে যাবে? মানে আমার নিঃশ্বাস যদি চলতে থাকে তখন ভেতরে আমাদের বের করে দিলাম সব কিছু, আমাদের কোষের ভেতরে কার্বন ডাইঅক্সাইড আবার বেড়ে যাবে, অক্সিজেনের পরিমাণ আবার কমে যাবে না? অক্সিজেন নেওয়ার জন্য আমাদের আবার কি করা লাগবে? প্রশ্বাস করা লাগবে। তার মানে আমাদের এখন অক্সিজেনের প্রয়োজন। তো ঘটনাটা হচ্ছে, যখন আমাদের রক্তে যখন, লেখো এখানে কার্বন ডাইঅক্সাইড বেশি, H+ বেশি, আর অক্সিজেন কম, এই অবস্থায় কি হওয়া উচিত বলো? প্রশ্বাস নাকি নিঃশ্বাস? রক্তে অক্সিজেন কম, রক্তে অক্সিজেন কম, রক্তে যখন অক্সিজেন কম তখন অক্সিজেন দিতে হবে না রক্তে, তখন কি হবে? প্রশ্বাস হওয়া উচিত। তো এই জিনিসগুলোকে মাপামাপি করে আমাদের, আসলে এটা তুমি উল্টোভাবেও চিন্তা করতে পারো, কার্বন ডাইঅক্সাইড কম, H+ বেশি, অক্সিজেন বেশি, কিন্তু ঘটনাটা আসলে এত না। তুমি জাস্ট সিম্পলি মনে রাখবে অক্সিজেনের সাথে সম্পর্ক। অক্সিজেন যদি কখনো কোষে কম হয়, কোষে অক্সিজেন পৌঁছানোর জন্য কি হওয়া লাগবে? প্রশ্বাস হওয়া লাগবে, সহজ কথা। ঠিক আছে? আচ্ছা, এই 3টা জিনিস আমাদের কোষে মেজারমেন্ট করার জন্য থাকে কিছু রিসিপ্টর। এরা সবাই কি কেমিক্যাল যৌগ না, রাসায়নিক যৌগ না? তাহলে দেখো, কেমিক্যাল
প্লাস রিসিপ্টর, সেই রিসিপ্টরগুলোর নাম হচ্ছে কেমিক্যাল প্লাস রিসিপ্টর ইকুয়ালস টু কি হবে, কেমো রিসিপ্টর। তাহলে বলো কেমিক্যাল প্লাস রিসিপ্টর ইকুয়ালস টু কি, কেমো রিসিপ্টর। তাহলে এই তিনটা জিনিসের পরিমাপ মাপামাপি করবে বা মেজারমেন্ট করবে কোন রিসিপ্টর, কেমো রিসিপ্টর। কোন রিসিপ্টর, কেমো রিসিপ্টর। বুঝতে পারছো? তাহলে কেমো রিসিপ্টরগুলো উদ্দীপ্ত হয়ে কারে সিগন্যাল পাঠাবে, প্রশ্বাস কেন্দ্রে। তার মানে দেখো এই তিনটা জিনিস মাপবে কারা, কেমো রিসিপ্টর। মেপে কাকে সিগন্যাল পাঠাবে, প্রশ্বাস কেন্দ্রকে। যখন দেখবে যে অক্সিজেন কমে গেছে তখন কেমো রিসিপ্টর কাকে সিগন্যাল পাঠাবে, প্রশ্বাস কেন্দ্রকে। তখন প্রশ্বাস কেন্দ্র সে তার কাজ শুরু করবে। আর প্রশ্বাস কেন্দ্রের কি কাজ ছিল স্যার একটু বলেন তো। প্রশ্বাস কেন্দ্র কি, প্রশ্বাস ঘটাবে। তার জন্য তার কি করা লাগবে, ভেতরের বাতাসের চাপ কমানো লাগবে, তাই না? বাইরের বাতাসের চাপ বেশি ফলে ভেতরে আসতে পারে। ভেতরের বাতাসের চাপ কমবে কখন, যখন বক্ষগহ্বরের আয়তন বেড়ে যাবে। আয়তন কখন বাড়বে, যখন অনুদৈর্ঘ্য ব্যাস এবং অনুপ্রস্থ ব্যাস বৃদ্ধি পাবে। অনুপ্রস্থ ব্যাস কখন বৃদ্ধি পাবে, যখন ইন্টারকোস্টাল পেশিগুলো সংকুচিত হবে। অনুদৈর্ঘ্য ব্যাস কখন বৃদ্ধি পাবে, যখন ডায়াফ্রাম সংকুচিত হয়ে নিচে নেমে যাবে, ডায়াফ্রাম সংকুচিত হবে। তাহলে ডায়াফ্রামকে সংকুচিত করতে গেলে কোন স্নায়ু দিয়ে সিগন্যাল পাঠানো লাগবে, ফ্রেনিক স্নায়ু। এটা কিন্তু এমসিকিউতেও আসবে। কোন স্নায়ু, ফ্রেনিক স্নায়ু। আর হচ্ছে ইন্টারকোস্টাল পেশিকে সিগন্যাল পাঠাবে কোন স্নায়ু, ইন্টারকোস্টাল স্নায়ু। ওকে, তাহলে এই কাজগুলো করবে হচ্ছে প্রশ্বাস কেন্দ্র। কাজ যখন হয়ে যাবে প্রশ্বাস, তখন প্রশ্বাস হওয়ার কারণে বাতাস ঢুকতেছে, তখন কী হবে, বাতাস ঢুকে একসময় কী হবে, ফুলে যাবে। তখন এই স্ট্রেস রিসিপ্টরগুলো কী হবে, ব্রঙ্কাসের প্রসারিত হবে। তখন যেই ওরা প্রসারিত হয়ে বুঝবে যে এখনই ফেটে যাওয়ার সম্ভাবনা, তখনই ওরা এই সিগন্যালটা কোথায় পাঠিয়ে দিবে, উদ্দীপ্ত হয়ে নিঃশ্বাস কেন্দ্রে। নিঃশ্বাস কেন্দ্র তখন প্রশ্বাস কেন্দ্রকে এসে কী বলবে, যে তোমার এই দুটো স্নায়ু সিগন্যাল অফ করো। আর সিগন্যাল যখন অফ করবে তখন পরের কাজগুলো হবে, অফ হবে, সব কিছু প্রসারিত হবে। যেমন বক্ষগহ্বরের আয়তন আগের থেকে কী হয়ে যাবে, কমে যাবে। তখন চাপ কী হবে, বেড়ে যাবে। আর চাপ বেড়ে গেলে ভেতর থেকে বাতাস, ভেতরে চাপ বেশি, বাইরে কম, বাতাস বাইরে বের হয়ে যাবে, নিঃশ্বাস হবে। আবার তাহলে নিঃশ্বাস হওয়ার পরে প্রশ্বাস কখন শুরু হবে, যখন অক্সিজেনের পরিমাণ আবার রক্তে কী হবে, কমে যাবে। তখন কোন রিসিপ্টর উদ্দীপ্ত হবে, কেমো রিসিপ্টর। আমি বলছি যে কোন তিনটা রাসায়নিক উপাদান বলতো সবাই, কার্বন ডাইঅক্সাইড, H+ অক্সিজেন। ঠিক আছে, কোন দুজন একরকম, কার্বন ডাইঅক্সাইড এবং H+। কার্বন ডাইঅক্সাইড বাড়লে H+ অটোমেটিক্যালি বাড়ে। কীভাবে বাড়ে বুঝতে পারছি। সহজ কথা, অক্সিজেন যখন আমাদের রক্তে, যখন অক্সিজেন কম তখন কি হওয়া লাগবে, আমাদের প্রশ্বাস। তাহলে ওই সিস্টেমগুলো কেমন আছে, ওই উপাদানগুলো, রাসায়নিক উপাদানগুলো, সেগুলো সেই সিগন্যালটা নেয় কারা, কেমো রিসিপ্টর। এরা সবাই কী করে, প্রশ্বাস কেন্দ্রকে সিগন্যাল পাঠায়, প্রশ্বাস কেন্দ্র তখন আবার প্রশ্বাস শুরু করে। এভাবেই কাজগুলো ঘটতে থাকে। বুঝতে পারছো? তো আমাদের বইয়ের ভেতরে যে লাইনগুলো আছে সেগুলো আমরা একটু দেখতে পারি। এখানে অনেক কিছু আছে, আমি তোমাদের একটু কেন্দ্রটা বোঝাই দিব। সব কিছু তো তোমরা জানো। প্রশ্বাস নিঃশ্বাস কার্যক্রম অলরেডি আমি বলছি যে প্রক্রিয়ায় এই যে ফুসফুসে অক্সিজেন সমৃদ্ধ বায়ু প্রবেশ এবং কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ বায়ু বের হয়ে যায় তাকে কি বলা হয়, শ্বাসক্রিয়া বা ব্রিথিং। আয়তনের হ্রাস বৃদ্ধির কারণে এটা হয়। কোন কোন পেশি কাজ করে, মধ্যস্থতা বা ডায়াফ্রাম এবং পরশুকার ফাঁকে অবস্থিত কি, ইন্টারকোস্টাল পেশি। কেন এর নাম ইন্টারকোস্টাল পেশি আমরা বুঝতে পারছিলাম। ইন্টার আর কোস্ট মানে কি, পরশুকা। তো দুইটা প্রক্রিয়া আছে, প্রশ্বাস এবং নিঃশ্বাস। তো দেখো প্রশ্বাসের কথা বলছি আমরা, কি কি সংকুচিত হয় এগুলো আমি সুন্দর করে স্টেপ বাই স্টেপ লিখছি। দেখো লেখা আছে ডায়াফ্রাম কি হবে, সংকুচিত। ইন্টারকোস্টাল পেশি কি হবে, সংকোচন। বুঝতে পারছো? আচ্ছা, এরপরে আসো, সবই পড়ছি এখানে যা যা লেখা আছে। এখানে সিকোয়েন্সটা কি বলছে, যে পরিবেশ থেকে অক্সিজেন সমৃদ্ধ বাতাস নাসার অন্তর্পথে ট্রাকিয়া, সেখান থেকে কই যায়, ব্রোঙ্কাস, ব্রোঙ্কিওল, অ্যালভিওলাস, তাই না, এখানে যাবে। আবার দেখো নিঃশ্বাস, এই যে সব এই যে পেশিগুলো সব তখন কি হয়ে যায়, প্রসারণ বা শিথিল হয়ে যায়, তাই না। আর নিঃশ্বাস একটা কি প্রক্রিয়া, নিষ্ক্রিয়। কারণ এখানে কি কোনো কষ্ট করে কাজ করা লাগে, পেশিগুলোকে সিগন্যাল পাঠানোর জন্য কাজ করতে হয় যে এখন সংকুচিত হও। কিন্তু যখন প্রসারিত হবে তখন কোনো সিগন্যাল পাঠানো লাগে, সিগন্যালটা কি করতে হয়, অফ করতে হয়। তখন কাজটা অফ করে দেয়, শক্তিও লাগে না, জাস্ট অফ করে দেয়,
ও আগের মতো আপন ইচ্ছে আগের জায়গায় চলে যায়। এটা কেমন প্রক্রিয়া? প্যাসিভ প্রসেস। আর প্রশ্বাস কেমন প্রসেস? অ্যাক্টিভ প্রসেস। আর এই নিঃশ্বাস কেমন প্রসেস? প্যাসিভ প্রসেস বা নিষ্ক্রিয় প্রক্রিয়া। ওকে, এখন আমরা পুরো বিষয়টা জানি। দেখো, ফুসফুসে কার্বন ডাইঅক্সাইড, বাতাস মানে বায়ু, অ্যালভিওলাস থেকে ব্রোঙ্কিওল, ব্রোঙ্কাস, তারপরে ব্রোঙ্কাসের পরে কই যায় স্যার? ট্রাকিয়া। ট্রাকিয়া কথাটা এখানে আসলে অত বেশি ডিটেলসে বলা নাই, তুমি এটা নর্মালি তুমি লিখে নিজের মতো করে লিখতে পারো, অসুবিধা নাই। এরপরে আসো, এখানে সেই ছবিগুলো আছে যেগুলো আমরা দেখছি। এই লাইনটা আমাদের এমসিকিউতে লাগবে। একজন স্বাভাবিক সুস্থ মানুষ, পূর্ণবয়স্ক মানুষ প্রতি মিনিটে কতবার এই শ্বাস প্রশ্বাস করে? 14 থেকে 18 বার। কতবার? 14 থেকে 18 বার। তুমি একদিন মেপে দেখো, গুণে দেখো, তোমার মোটামুটি 14 থেকে 18 বার হবে। ঠিক আছে, ভাবো না আবার এরকম করে খেতে নাকি প্রতি সেকেন্ডে 2 বার করে। হতে পারে যাদের শ্বাস প্রশ্বাসজনিত সমস্যা আছে, রেসপিরেটরি ডিস্ট্রেস আছে, ওদের কি হবে? 100 বারও হয়, অনেকের 60 বারও হয়। কারণ 60 বার হওয়া মানে বুঝতেছো, সেকেন্ডে একবার। কি পরিমাণ তার কি কি সমস্যা হয়েছে চিন্তা করতে পারো। 40 বার হইলেও তো মেলা। তবে শিশুদের হয় 40 বার। শিশুদের কয়বার হয়? নবজাতক শিশুদের কতবার হবে? 40 বার। কারণ বাচ্চাদের তো জায়গা অল্প, আর বাচ্চাদের কি করতে হবে? বারবার নিতে হয় শ্বাস। এই জন্য দেখবো যে বাচ্চাদের পেট কি দ্রুত ওঠানামা করে না? 40 বার, মিনিটে 40 বার। আচ্ছা, এরপরে এই সক্রিয় নিষ্ক্রিয় তো পড়ছি, এটা পারবা। এরপরে হচ্ছে কার্যক্রম 2 ভাগে। আমি জাস্ট একটা কথা মুখস্থ করবা তোমরা, স্নায়বিক নিয়ন্ত্রণ আর রাসায়নিক নিয়ন্ত্রণ। অলরেডি তোমাদের রাসায়নিক নিয়ন্ত্রণটাকে আমি বোঝাই দিছি। কোন 3টা জিনিস? কার্বন ডাইঅক্সাইড, H+ আর অক্সিজেন। কোন দুজন বন্ধু? কার্বন ডাইঅক্সাইড আর H+। চিন্তা বেশি করতে হবে না, পরের দিনও দেখাই দিব না, আজকে জাস্ট শ্বাসকেন্দ্রটা বলি। আমাদের মস্তিষ্কের শ্বাসকেন্দ্র কি কি আছে দেখো। মানে স্নায়বিক নিয়ন্ত্রণের মধ্যে 2টা জিনিস আছে, একটা আছে হচ্ছে শ্বাসকেন্দ্র, আর আছে শ্বসন অঙ্গের প্রতিবর্তী ক্রিয়া। এটা আগামী দিন দেখাই দিবনি, আগে যা শ্বাসকেন্দ্রর নাম দুটো তোমাকে একটু মুখস্থ করাই দিব। টোটাল শ্বাসকেন্দ্র মানে মস্তিষ্কে আমাদের শ্বাস নিয়ন্ত্রণের জন্য কয়টা কেন্দ্র আছে? 4টা। কয়টা আছে? 4টা। এর মধ্যে দেখো, তো পন্সের পাশে অবস্থিত যে 2টা, এটার নাম হচ্ছে নিউমোট্যাক্সিক আর অ্যানিমিস্টিক। আর মেডুলার পাশে অবস্থিত 2টা, এদের নাম হচ্ছে প্রশ্বাস কেন্দ্র আর নিঃশ্বাস কেন্দ্র। মনে রাখবা 3 আর 4 নাম্বার কেন্দ্রের নাম কি? প্রশ্বাস কেন্দ্র, নিঃশ্বাস। এটা কোথায় আছে? মেডুলা। মনে রাখবো মেডুলার পাশে কে কে বলো? প্রশ্বাস কেন্দ্র, নিঃশ্বাস কেন্দ্র। একটু আগে আমরা কোন 2টা কেন্দ্র নিয়ে কথা বলছি? প্রশ্বাস। এটা কার পাশে আছে? মেডুলার পাশে। আর মেডুলা আর হচ্ছে তোমার পন্সের পাশে কোন 2জন? পন্সে আছে কে কে? নিউমোট্যাক্সিক আর অ্যানিমিস্টিক। এদের কাজ এত ডিটেলসে তোমার লাগবে না, তাহলে মাথায় রাখো পন্সের পাশে কে কে? নিউমোট্যাক্সিক, অ্যানিমিস্টিক। মনে রাখবা পা। কি মনে রাখবা? পা। পাতে কি হবে? পিতে নিউমোট্যাক্সিক আর এতে কি হবে? অ্যানিমিস্টিক। পাতে হচ্ছে পন্স, পায়ের পন্স। এই পন্স কোথায় পড়ি আমরা? পায়ে। তাহলে মনে রাখবো পায়ের পন্স। ঠিক আছে, পায়ের পন্স মানে কি? পন্স পা। পিতে কি? নিউমোট্যাক্সিক। পিতে আবার কি? পিনিউমোট্যাক্সিক না, ঠিক আছে? পিতে কি? নিউমোট্যাক্সিক। আর এতে কি? না স্যার, নিউমোট্যাক্সিক তো এন দিয়ে হবে। নিউমোট্যাক্সিক কি দিয়ে হবে? পি দিয়ে হবে। নিউমো মানে হচ্ছে বাতাস, ঠিক আছে? পি দিয়ে শুরু হয়। তাহলে পায়ের পন্স মনে থাকবে। তাহলে পন্সের পাশে কোন 2জন? পা। নিউমোট্যাক্সিক, অ্যানিমিস্টিক। আর হচ্ছে মেডুলার পাশে কোন 2জন? প্রশ্বাস কেন্দ্র, নিঃশ্বাস কেন্দ্র। পারবো আমরা এটা? আর বাকি যেগুলো এই যে এখানে হিজিবিজি আছে, এগুলো তোমাদের পড়াবানি আমি আজকে এই পর্যন্ত আমাদের শেষ করবো, ঠিক আছে? পারবো সবাই? আর স্নায়বিক বুদ্ধিমত্তা দেখালাম, এটা পড়লেই হবে। ওকে, আল্লাহ হাফেজ।